28 নভেম্বর থেকে 10 এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকবে। তো আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি এই রোহিণী নক্ষত্রে অবস্থান করে মকর রাশির উপর কী প্রভাব পড়বে এ বিষয়ে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি। যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচরের ফল প্রকাশ করছি, এটা কোনো ব্যক্তির কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে যার জন্য মিলতেও পারে কিংবা নাও মিলতে পারে। তবে আগামী দিনে মকর রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। 28 নভেম্বর দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্র হচ্ছে সবথেকে পবিত্র নক্ষত্র। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তো নক্ষত্রমণ্ডলীর চতুর্থ নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, যার বিস্তার হচ্ছে বিশ্বরাশিতে 10 ডিগ্রি থেকে 23.20 ডিগ্রি পর্যন্ত এই রোহিণী নক্ষত্রের বিস্তার। আর রোহিণী নক্ষত্রের 4টি চরণই বিশ্বরাশির মধ্যে পড়ছে। এর নক্ষত্রের স্বামী হচ্ছে চন্দ্রমা এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব। প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রের একটি সিম্বল রয়েছে, যেটা চিহ্ন, সেটা হচ্ছে কি রথ। তো এই চিহ্ন বা সিম্বলটার সংকেত হচ্ছে কি গতিশীলতা। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে রোহিণী নক্ষত্র সুন্দর, আকর্ষণ এবং খুবই পবিত্র হিসাবে মানা হয়। এই নক্ষত্রের উপর শুক্রের যেরকম প্রভাব থাকে সেরকম আবার চন্দ্রদেবেরও প্রভাব থাকে, যার জন্য এদের মধ্যে আকর্ষণ ক্ষমতাটা খুব বিশেষ করে লক্ষ্য করা যায়। এদের গায়ের রং ফর্সা হোক কিংবা কালো হোক, আকর্ষণ ক্ষমতা অন্যরকম এবং এদের চট করে না দেখে বোঝা যায় না। যদি 50 বছরও হয়ে যায় তাও মনে হবে যে 25 বছর বয়স। বিশ্বরাশিতে চন্দ্রমা উচ্চ হয়ে যায়, আর এই নক্ষত্র যখন কেউ পেয়ে যায় তখন কিন্তু খুব কল্পনাপ্রবণ হয়ে যায়। আবার নিজের অভিব্যক্তিটাকেও সমাজের সামনে তুলে ধরতে পারে। শুক্র এবং চন্দ্রের যে প্রভাব এই নক্ষত্রের উপর পড়ে, যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা কলাপ্রেমী হয়, অর্থাৎ গান বাজনা নৃত্যকলা এই সমস্তর উপর বিশেষ রুচি থাকে, হস্তশিল্পীর উপর বিশেষ রুচি থাকে। আবার চন্দ্রের প্রভাব থাকে, যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা একটুতে আবেগপ্রবণ হয়ে যায়, ক্ষমা দৃষ্টির মতন দেখে। কেউ যদি কোনো অপরাধ করে ফেলে সেটাকেও আবার ক্ষমার চোখেও দেখে। তো মায়া মমতা যথেষ্ট এদের মধ্যে পূর্ণ, খুব ভালো থাকে আর কি। আর শুক্র আর চন্দ্রের প্রভাবের দরুন এরা না সুন্দর জিনিসটাকে বেশি আকর্ষণ করে এবং সুন্দরের প্রতি একটা খুব বেশি অ্যাট্রাকশন থাকে এদের, লাক্সারি জিনিসটাকে বেশি পছন্দ করে। এবং এরা যদি ভিড়ের মধ্যেও থাকে সেই ভিড়কেও আবার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ পরিচালনা করার ক্ষমতা এদের মধ্যে বিশেষ থাকে। আর কর্মক্ষেত্রে এদের একটা কর্মের প্রতি বিশেষ দায়িত্ব থাকে, কিন্তু আবার মাঝে মধ্যে হয় কি ফালতু কর্ম নিয়ে ফেলে, যে কারো রিকোয়েস্টে কোনো কর্ম বেশি নিয়ে হলো, তখন হয়ে যায় আবার বিপদে পড়ে যায়। তখন কি হয় যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, বেশি কর্ম নিয়ে নেয়, বেশি বোঝা নিয়ে নেয়, নাও বলতে পারে না মুখের উপরে। তো এই জিনিসটা হয়ে যায়। বিশ্বরাশিটা কি, বিশ্বরাশিটা হচ্ছে কি যে শুক্রের রাশি, সুখ ভোগের রাশি, সুখ জিনিসটাকে বেশি পছন্দ করে। আর চন্দ্রমা এখানটাতে উচ্চ হয়ে যায়। তো বিশ্বরাশি হচ্ছে ভূমিতত্ত্ব রাশি, সুখ প্রধান। তো এরা সুখের জন্য না যে কোনো কর্ম করতে চায়, যে কর্ম করে সুখটা বেশি পেতে চায়। 1 ঘন্টার জায়গায় যদি 2 ঘন্টা বেশি খাটতে হয়, যে সুখ বেশি পাওয়া যাবে, ওরা কিন্তু সেই কাজটাই করবে। যার জন্য সুখ পাওয়ার জন্য সুখটা এদের খুব বেশি লক্ষ্য হয়ে যায় জীবনে। এক কথায় সুখ পাগল। তো যাই হোক, মকর রাশির এই মুহূর্তে এই যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন করছে এবং বিগত দিনে যে পরিবর্তনগুলো হয়ে গেল মকর রাশির ক্ষেত্রে, এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন। সবার প্রথম হচ্ছে কি যে রাহুর নবাংশ পরিবর্তন যেটা করেছিল, শুক্রের নবাংশে প্রবেশ করলো বৃশ্চিক নবাংশ থেকে। এটা একটা ভালো পরিবর্তন হয়েছে মকর রাশির ক্ষেত্রে। কারণ শুক্র হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। শুক্র তারই তুলা রাশিতে অবস্থান করছে রাহু, যার জন্য যোগাযোগের জায়গাটা খুব মসৃণ হয়েছে। তারপরে আবার এই কেতুর নক্ষত্র পরিবর্তন, 11ই নভেম্বর কেতুর নক্ষত্র পরিবর্তন হলো। কেতু অবস্থান করছে হস্তা নক্ষত্র থেকে, বেরিয়ে চলে আসলো চন্দ্রদেবের নক্ষত্র থেকে, বেরিয়ে চলে আসলো হচ্ছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। হস্তা নক্ষত্রে থাকাকালীন কেতুর দৃষ্টি রাশির উপরে পড়ছিল ভাগ্যের ঘরে অবস্থান করে। তার সাথে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র অবস্থান করছিল এবং তারও দৃষ্টি কেতুর উপরে পড়ছিল।
মৃগশিরা নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছিল, এই নক্ষত্রের অবস্থানটাও কিন্তু ভালো। আমি সেই সময় বলেছিলাম মৃগশিরা নক্ষত্র থেকে কিভাবে চন্দ্রমার মাধ্যমে বলটা আসছে, কারণ মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবতা হচ্ছে মঙ্গল এবং অধিপতি দেবতা হচ্ছে আবার চন্দ্রমা, যেটা হচ্ছে সোম। তো যাই হোক, সে সময় বিশেষভাবে তুলে ধরেছিলাম। কিন্তু মৃগশিরা নক্ষত্রের একটা বাজে দিক হচ্ছে কি, যে ধোঁকাদারি, মানে কারোর উপর বেশি ভরসা করা যাবে না। ভরসা করলে সবার লাস্টে এসে হাত তুলে দিবে, কিংবা বিশ্বাসঘাতকতার একটা পরিবেশ তৈরি করবে। এটা কিন্তু মৃগশিরা নক্ষত্রে হচ্ছিল মকর রাশির ক্ষেত্রে। এবার কি হচ্ছে, দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র পরিবর্তন রোহিণী নক্ষত্রে, এটাতে কি হচ্ছে, চন্দ্রমা এবার ডাইরেক্ট বলি যাচ্ছে যে রোহিণী নক্ষত্র, যার সম্বন্ধে আপনাদের সামনে যে তুলে ধরলাম, এটা কিন্তু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থানটা একদম যথেষ্ট ভালো অবস্থান মকর রাশির ক্ষেত্রে। কারণ চন্দ্রমা দিয়ে তো রাশিটা তৈরি হচ্ছে, আর শনির 7.5 শেষ চরণ চলছে, তাহলে শনির দ্বারা চন্দ্রমা বিশেষভাবে মানে দুর্বল হচ্ছিল। তো এবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে, কারণ শনি তো মার্গী হয়েছে এটা ঠিক, কিন্তু নক্ষত্র তো পরিবর্তন হয়নি শনির। শনি তো অবস্থান করছে হচ্ছে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে, আর ওদিকে রাহু আবার শনির নক্ষত্র অবস্থান করছে। তো মার্গী হয়েছে এটা ঠিক, কিন্তু একটা তো 7.5 প্রভাবটা থাকছে যতক্ষণ পর্যন্ত শনি নক্ষত্র পরিবর্তন করছে না। এই ডিসেম্বর মাসে 27-28 তারিখে শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে, তখন প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেও পূর্বা ভাদ্রপদে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু চন্দ্রের উপর একটা ইফেক্ট থাকছে। এই অবস্থাতে যে দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র পরিবর্তন, এবং এই নক্ষত্রে অবস্থান করে যে রাশির উপর দৃষ্টি দেবগুরু বৃহস্পতি, এবং ভাগ্যের ঘরে যেটা কন্যা রাশি, এই রাশিতে যে কেতু অবস্থান করছে, কেতুর উপর দৃষ্টি, এবং কেতু এই নভেম্বরের 11 তারিখে যে নক্ষত্র পরিবর্তন করলে, চন্দ্রের নক্ষত্রকে ত্যাগ করে সূর্যের নক্ষত্র অবস্থান করলো উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, তাহলে দেবগুরুর সাথে কেতুর যে নবম পঞ্চম যোগটা এখন তৈরি হয়েছে, এবং কেতুরও দৃষ্টি আবার রাশির উপর পড়ছে, অর্থাৎ একটা ভালো সময়ের সূচনা হয়ে গেছে এই মকর রাশির ক্ষেত্রে। বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়। শনি যে মুহূর্তে আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন চন্দ্র কিন্তু মানে দেবগুরু বৃহস্পতির দ্বারা যে এই যে এখন বলটা পাচ্ছে, যে মানে এখনও পূর্ণ বলটা পায়নি, 100 ভাগের মধ্যে 80 ভাগ বল পেয়ে গেছে চন্দ্রমা। কিন্তু যেহেতু শনি এখনও পর্যন্ত নক্ষত্র পরিবর্তন করেনি, যখনই শনি নক্ষত্র পরিবর্তনটা হয়ে যাবে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে, তখন একদম ধরে রাখেন যে 100% বল পেয়ে যাবে এই চন্দ্রমা। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন এবং 28শে ডিসেম্বর বা 27-28শে ডিসেম্বর শনিদেবের নক্ষত্র পরিবর্তন, মানে মকর রাশি হাঁপ ছেড়ে এবার বেঁচে যাবে। 7.5 প্রভাব একদম থাকবে না বললেই চলবে। ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে, কর্মক্ষেত্রের দায়িত্ব বাড়বে, কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ হবে, ব্যস্ততা বাড়বে, পিতা মাতাদের সন্তানের দিক থেকে যথেষ্ট আনন্দিত পাবে। এতগুলো জিনিস ঘটতে যাচ্ছে, যেগুলো জিনিস বিগত দিনে ঘটেছিল মকর রাশির ক্ষেত্রে, যে নাজেহাল হয়ে গেছিলো জীবনটা, এবার একটা ভালো প্ল্যাটফর্মে আসতে চলেছে। আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হয়ে গেল, একটা ভালো প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছে। কেতুর নক্ষত্র পরিবর্তন হয়ে গেছে, রাহুর নবাংশ পরিবর্তন বিগত দিনে হয়েছে, শনি মার্গী হয়ে গেছে। এবার যে শনির নক্ষত্রটা পরিবর্তন হবে, তখন একদম মানে রিলিফ। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এই নক্ষত্রের সব থেকে ভালো জিনিসটা হচ্ছে কি, যে পিতা মাতারা সন্তান সুখ থেকে যারা বঞ্চিত ছিল, তাদের সন্তান লাভ হওয়ার যথেষ্ট ভালো সময় তৈরি হচ্ছে এই 28শে নভেম্বর থেকে। এবং শনির নক্ষত্র যখন পরিবর্তন হয়ে যাবে, তখন এই যোগটা আরও প্রবল হয়ে যাবে। অর্থাৎ যারা ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, তারা যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে। ট্রিটমেন্টের ব্যাপারে যথেষ্ট আবার খরচাপাতিও হবে, কারণ দেবগুরু বৃহস্পতি ব্যয়ের ঘরে অবস্থান করে পঞ্চম ঘরে অবস্থান করছে, তো সন্তানের ঘরে। তো সন্তানের দিক থেকে একটা প্রবল সাকসেস হওয়ার যোগ তৈরি হচ্ছে এই মকর রাশির পিতা মাতাদের। তার সাথে যারা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, উচ্চশিক্ষার জন্য, তাদের কিন্তু যাত্রা হবে। শিক্ষার ব্যাপারে যারা আবার জড়িত রয়েছেন, যারা সমাজকে শিক্ষাদান করছেন যে কোনো বিষয়ের উপর, তাদের কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা কোচিং সেন্টার চালাচ্ছেন, তাদের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। আর সবথেকে ভালো একটা জিনিস হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির কেতুর উপর দৃষ্টি পড়ছে, আর কেতু সম্পূর্ণ শুভ অবস্থায় রয়েছে। এটাতে কি হবে, কেতু জিনিসটা কি, কেতু সবসময় কিন্তু পাস্ট জিনিসটাকে দেখায়। একটা বৈরাগ্য ভাব, ত্যাগ জিনিসটা কেতু দ্বারা কিন্তু তৈরি হয়। তো এই সময়কালে মকর রাশির মধ্যে একটা জিনিস বা একটা ভালো গুণ বিশেষভাবে লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে কি ত্যাগ। এবং এই ত্যাগটা হচ্ছে এই রকম, সেটা হচ্ছে কি, যে
আচ্ছা আমার তুই জিনিসটা নিয়ে নিয়েছিস, আমি ঠিক নিয়ে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে ঠকিয়েছিস তো, আর তুই আমার কর্ম কেড়ে নিয়েছিস তো, তুই আমাকে পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস তো, আমার যেন ব্যবসা বাণিজ্য ডুবে যায়, আমি যেন মরে যাই। আচ্ছা ঠিক আছে, যা, তোর বিচার সেই উপরওয়ালা করবে, কিন্তু আমি আগামী দিনে ঠিক সেই জায়গাতেই ঘুরে আসব এবং সেই সময় তুমি পিছনে থাকবি। এই যে একটা মনোভাব, এটা কিন্তু কেতু দিবে এই নক্ষত্র, যেটা হচ্ছে উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে, যেটা সূর্যের নক্ষত্রে। এবং যাদের জন্মকুষ্ঠিতে কেতু খুব স্ট্রং অবস্থায় থাকে তাদের মধ্যে এই নেচারটা দেখা যায়, ঘুরে দাঁড়ানোর ক্ষমতাটা পর্যাপ্ত পরিমাণ থাকে, একটা কঠোর মনোভাব তৈরি হয়। ঠিক আছে তুই নিয়েছিস, কোনো ব্যাপার না, আমি আবার সেই জায়গাতেই ঘুরে আসতে পারবো, কারণ আমি মূল জিনিসটা জানি, আমি লিফট থেকে পড়িনি, আমি সিঁড়ি থেকে পড়েছি। অতএব সিঁড়িতে কিভাবে উঠতে হয় এই জিনিসটা আমি জানি, যেটা কেতু দিবে। যার জন্য ওই কেতুকে মূল অর্থাৎ জ্বর অর্থাৎ শিকড় বলে, এবং কেতুর নক্ষত্র অশ্বিনী দিয়েই কিন্তু রাশি তৈরি হয়। এগুলো কিন্তু অনেক বুঝার ব্যাপার আছে এইখানটাতে। এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই কেতুর উপর পড়ছে, অর্থাৎ জ্ঞানের ভাণ্ডার। আর সেই জ্ঞান কেতু নিচ্ছে এবং কেতু আবার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, তার সাথে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে, অর্থাৎ গুরু আর শিষ্যের একত্রিত দৃষ্টি এই রাশির উপর পড়ছে, অর্থাৎ রাশিকে বিশেষভাবে প্রভাবিত করছে দেবগুরু বৃহস্পতির এই রোহিণী নক্ষত্রে অবস্থান। মকর রাশির ক্ষেত্রে সব দিক থেকে ভালো হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্র এমন একটি নক্ষত্র, এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল, এবং এই নক্ষত্রের উপর শুক্রেরও যেরকম প্রভাব থাকছে সেরকম কিন্তু চন্দ্রদেবেরও কিন্তু প্রভাব থাকছে, অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময় মকর রাশির একটা ডঙ্কা বাজতে যাচ্ছে। এটা একদম 100% মানসিক অশান্তি দূরে সরে যাবে, একটা ভালো প্ল্যাটফর্ম চলে আসবে মকর রাশির, নেগেটিভ প্রভাবগুলো যথেষ্ট দূরে থাকবে, আয় ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে। যারা বিদেশে কর্মরত কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, মিডিয়া সেক্টরে যারা রয়েছেন, সেলস ডিপার্টমেন্টে যারা রয়েছেন, যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন, যারা রাইটার হিসাবে লেখাপড়ির কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময়কালে মকর রাশির তীর্থস্থান ভ্রমণ হবে, মকর রাশির যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আবার যারা কলাপ্রেমী, সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা আবার হস্তশিল্পী, হাতের কাজগুলো যারা করে তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন, ক্যারিওগ্রাফির সাথে জড়িত রয়েছেন, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন, তারপর স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসা, কসমেটিকের ব্যবসা, হ্যাঁ সুতির কাপড়ের ব্যবসা, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য মানে যথেষ্ট ভালো সময়। পৈতৃক সম্পত্তিজনিত বিবাদ যদি থাকে সেই বিবাদ দূর হবে, পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। এই সময়কালে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট বৃদ্ধি পাবে। পিতা মাতাদের যেরকম সন্তানের প্রতি প্রেম ভালোবাসা বাড়বে সেরকম আবার সন্তানেরও পিতা মাতার প্রতি যথেষ্ট প্রেম ভালোবাসা বাড়বে, এবং এই প্রেম ভালোবাসা বন্ধু বান্ধবদের মধ্যেও যথেষ্ট বৃদ্ধি পাবে। নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে, তাদের সাথে সম্পর্কের একটা যথেষ্ট উন্নতি হবে। এছাড়া যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের দাম্পত্য জীবনে যথেষ্ট ভালোর দিকে এগোবে। বিগততে যে একটা চন্দ্রমার একটা ইফেক্ট ছিল, কারণ চন্দ্রমার কর্কট রাশি পড়ছে সপ্তম ঘর মকর রাশির ক্ষেত্রে, আর এই সপ্তম ঘরে যে রাহুর দৃষ্টি রয়েছে এবং মঙ্গল তো অবস্থান করছে এই ঘরে, এবং সেই মঙ্গলের উপর আবার কিন্তু রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি এই যে নক্ষত্র পরিবর্তন করছে, তাহলে কি হচ্ছে এখানটাতে দেবগুরু বৃহস্পতি যেরকম একটা কমফোর্টেবল হয়ে গেল, সেরকম কিন্তু চন্দ্রমার বলও কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। অর্থাৎ বিগত দিনে যে একটা অশান্তির পরিবেশ ছিল সেই অশান্তির পরিবেশটা যথেষ্ট এবার দূর হচ্ছে। অর্থাৎ যে নেগেটিভ প্রভাবটা সপ্তম ঘরে তৈরি হয়েছে, যে রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, এই নেগেটিভ প্রভাবটা কিন্তু ওই রকম কাজ করতে পারবে না, কারণ দেবগুরু বৃহস্পতি যেহেতু চন্দ্রমান নক্ষত্রে অবস্থান করছে এবং চন্দ্রমান নক্ষত্রে অবস্থান করে আবার রাশির উপরই দৃষ্টি দিচ্ছে, তাহলে এইখানটাতে রাশিটা বিশেষভাবে প্রভাবিত হয়ে গেল, রাশিটা বলবান হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এই জায়গাটাতে পারবে না কিন্তু সেই জিনিসটা করতে। অর্থাৎ মানসিক দিক যথেষ্ট হারে বৃদ্ধি, মানে একটা ভালো জায়গায় চলে আসবে, দৃঢ় মানসিকতা চলে আসবে, পারবো একটা হিম্মতি স্বভাব আসবে, এবং সেই জিনিসটা কিন্তু হবে জ্ঞানের দ্বারা। যে নিজের জ্ঞান, নিজের প্রতিভা, এগুলো কিন্তু এখন যথেষ্ট কাজে লাগবে। যে জিনিসটা সুপ্ত হয়ে গেছিলো, একদম মানে শুকিয়ে গেছিলো, সেই জিনিসটা কিন্তু আবার জেগে যাচ্ছে এই মকর রাশির উপর, এবং আগামী
তো এই যে শনির পরিবর্তনটা হতে যাচ্ছে ডিসেম্বর মাসে, হ্যাঁ, এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন এবং খুব ভালো জায়গায় আস্তে আস্তে এই মকর রাশি যেতে থাকবে এবং সামনে বছরে যথেষ্ট ভালো সময় আসছে। তবে কি যে আরও একটা জিনিস এখানটাতে বোঝার ব্যাপার আছে, কারণ 2025-এ দেবগুরু বৃহস্পতি অতিচারী হচ্ছে। তখন একটা বিশেষ ভিডিও বানাবো যে অতিচারী দেবগুরু বৃহস্পতি কিভাবে ঠিক হবে, হ্যাঁ, এগুলো সম্বন্ধে বিশেষভাবে আপনাদের সামনে ধাপে ধাপে তুলে ধরবো এবং শনির এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে আগামী মাসে সেটাও তুলে ধরবো। তারপর যখন শনি নক্ষত্র রাশি পরিবর্তন করবে 29শে মার্চ, যখন 7.5 সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে এই মকর রাশির, সে সময় শনি আর রাহুর জুতি তৈরি হবে, এটাও তুলে ধরবো। এবং এই রিসেন্ট শনি আবার শুক্রের জুতি তৈরি হচ্ছে, এটা একটা ভালো জুতির প্রভাব পড়বে এই মকর রাশির, তারও একটা ভালো বিশেষ বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রের অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে এবং যে বিশ্বাসঘাতকতার একটা ব্যাপার ছিল মৃগশিরা নক্ষত্রে, যেটা অবস্থান ছিল দেবগুরু বৃহস্পতির, যেটা মানে এর আগের ভিডিওতে আমি তুলে ধরেছিলাম মৃগশিরা নক্ষত্র সম্বন্ধে অনেক কথা তুলে ধরেছিলাম, যে একটা কিন্তু থাকে মৃগশিরা নক্ষত্রে, যে সেটা হচ্ছে কি বিশ্বাসঘাতকতা, যে কিভাবে বিশ্বাসঘাতকতা হয়, কারোর উপর বেশি বিশ্বাস করলে কি হয়, এই জিনিসটা মৃগশিরা নক্ষত্রে থাকছে। কিন্তু এবার এই নক্ষত্রটা এবার চেঞ্জ হয়ে যাচ্ছে, চলে আসছে রোহিণী নক্ষত্র, তাহলে দেবগুরু বৃহস্পতির অবস্থানটা যথেষ্ট ভালো হচ্ছে এবং একটা ভালো গজকেশরী যোগেরও কিন্তু প্রভাব তৈরি হচ্ছে। আর তৈরি হচ্ছে কোথায়, সেটা হচ্ছে পঞ্চম ঘর, মা লক্ষ্মীর ঘর, বিষ রাশি, স্থির রাশি। অর্থাৎ এই সময় ধনসম্পত্তির ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে একটা যথেষ্ট স্থিরতা চলে আসবে এই মকর রাশির ক্ষেত্রে এবং যোগাযোগের দিকটা আরও মসৃণ হয়ে যাবে, খুব ভালো যোগাযোগ হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা মকর রাশির সম্পর্কে আলোচনা করলাম, আমার প্রিয় রাশি, খুব ভালো এই মকর রাশি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আগামীতে আবার আসব, আবার নতুন একটি ভিডিও নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ। যদি আজকের অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।